ইরান একসময় সুন্নি প্রধান দেশ ছিল। বিশিষ্ট ঐতিহাসিক মুর্তাজা মুতাহিরির মতে সাফাভিরা ইরানের ক্ষমতায় আসার আগ পর্যন্ত ইরানের অধিকাংশ পণ্ডিত এবং মুসলিম জনসংখ্যার 90% ছিল সুন্নি মতাদর্শী। ইরানের মাত্র 4টি শহরে শিয়ারা বসবাস করত: কাশান, সবজাওয়ান এবং কোম। কিন্তু এখন ইরানের 90% হচ্ছে শিয়া আর 10% হচ্ছে সুন্নি। সম্পূর্ণ উল্টা চিত্র। তাহলে এই পরিবর্তন কিভাবে হলো? আপনি হয়তো ইব্রাহিম রাইসিকে আমেরিকার বিরুদ্ধে কঠিন গর্জন দিতে শুনেছেন, খোমেনিকে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কঠিন কঠিন বক্তব্য দিতে শুনেছেন। আপনি কি জানেন খোমেনি একসময় ইসরায়েলের সাথে হাত মিলিয়েছিল এবং তাদের সাথে অস্ত্র কেনার চুক্তি করেছিল? কি আকাশ থেকে পড়েছেন? না, সমস্যা নেই। আজকে এ বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব যে আসলে ইরান কি চায়, তারা কি মুসলিমদের শত্রু নাকি বন্ধু? তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। ইরানে সর্বপ্রথম শিয়ারা ক্ষমতায় আসে 1501 সালে সাফাভিদের ক্ষমতায় আরোহণের মাধ্যমে। ইসমাইল সাফাভি তিনি ক্ষমতায় এসে ইরানে বল প্রয়োগের মাধ্যমে শিয়াকে প্রতিষ্ঠিত করেন। বিশিষ্ট ইতিহাসবিদ কুতুবউদ্দিন নাহরাওয়ানি তিনি বলেন, ইসমাইল সাফাভি প্রচুর সংখ্যক সুন্নিকে হত্যা করেছিলেন, যেটা সংখ্যায় হাজার হাজার এবং গণনা করা সম্ভব নয়। শিয়া কিছু ইতিহাসবিদ এটাকে অস্বীকার করলেও অধিকাংশ ইতিহাসবিদ এটাকে সত্য হিসেবে মেনে নিয়েছেন। সাফাভিরা 1510 সালে ইরাককে দখল করে নেয়। সেখানে সুন্নিদের উপরে নির্যাতন চালানো হয়, শত শত সুন্নি মসজিদকে বন্ধ করে দেওয়া হয় এবং নতুন নতুন শিয়া মসজিদকে প্রতিষ্ঠা করা হয়। এরপরে আজারবাইজান, তুর্কমেনিস্তান, দক্ষিণ আনাতোলিয়া সহ আরো অনেকগুলো অঞ্চল শিয়ারা দখল করে নেয়। শিয়ারা এখানেই থেমে যায়নি, বরং উসমানীয় খেলাফত যখন ইউরোপীয়দের বিরুদ্ধে কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়েছে, প্রতিনিয়ত কাফেরদের মোকাবেলা করছে, তখন তারা উসমানীয় খেলাফতকে ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত করেছে। ফলে কাফেরদের পাশাপাশি শিয়াদের বিরুদ্ধেও উসমানীয় খেলাফতকে নিয়মিত যুদ্ধ করতে হয়েছে। শিয়ারা ইরাক দখল করার 100 বছরও বেশি সময় পরে 1669 সালে উসমানীয়রা পুনরায় আবার ইরাককে দখল করে নেয় এবং শিয়াদের সাথে একটি চুক্তি করে যে কেউ কারো রাষ্ট্রের ভিতরে হস্তক্ষেপ করবে না। কিন্তু শিয়ারা থেমে থাকে নাই। তারা উসমানীয় সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় কুর্দিদেরকে বিভিন্নভাবে উস্কে দিয়েছে উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য এবং উসমানীয় সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য। 1800 শতাব্দীতে এসে বিশ্বে নবশক্তির উত্থান হয়, সেটি হচ্ছে রাশিয়া এবং ব্রিটেন। উসমানীয়দেরকে শায়েস্তা করার জন্য শিয়ারা ব্রিটেন এবং রাশিয়ার সাথে অনেক সময় হাত মিলিয়েছে। 1908 সালে ব্রিটেন ইরানে তেল আবিষ্কার করে। এতে ব্রিটেন তেল নেওয়ার বিপরীতে রেজা শাহ পাহলভিকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়। এরই ফলে রেজা শাহ পাহলভি সমগ্র আরবকে দখল করে পার্সিয়ান সভ্যতার অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখতে থাকে। তারই ধারাবাহিকতায় 1970 সালের 30 নভেম্বর রেজা শাহ পাহলভি হরমুজ প্রণালী দখল করে নেয় এবং এভাবে সমগ্র আরবকে দখল করে গ্রেট ইরানিয়ান সিভিলাইজেশন প্রতিষ্ঠার পরিকল্পনা করতে থাকে। 70-এর দশকে আরব ইসরায়েল যুদ্ধে ইরাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময়টাতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং ইরাককে ভাঙার পরিকল্পনা করতে থাকে। ফলে ইরাকের দক্ষিণ অঞ্চলের কুর্দিদেরকে তারা বিদ্রোহ করার জন্য উস্কে দিতে থাকে। অন্যদিকে আরবরা যখন পশ্চিমাদেরকে শায়েস্তা করতে তেলের দাম বাড়িয়ে দেয় এবং তেলের উপরে স্যাংশন আরোপ করে, তখন ইরান নিজেদের লাভ করার জন্য তেলের দাম অর্ধেক কমিয়ে দেয়। এতে ইরানের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে। 1979 সালে নতুন করে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন খোমেনি। এতে রেজা শাহ পাহলভির যুগ শেষ, এবার শুরু হয় নতুন করে ইসলামী বিপ্লবের যুগ। আমরা এতক্ষণ 1500 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যে ইতিহাস দেখলাম, তাতে দেখলাম ইরানের ইতিহাস হচ্ছে সুন্নিদের উপরে অত্যাচার এবং ইরানের শিয়া মতবাদকে প্রতিষ্ঠার ইতিহাস। তাছাড়া তারা কখনো অমুসলিমদের রাজ্য জয় করে নাই, বরঞ্চ তারা মুসলিম দেশসমূহকে বিভক্ত এবং দখল করার প্রচেষ্টা করেছে। চলুন তাহলে এবার দেখা যাক, রেজা শাহ পাহলভির যুগ শেষ হলো, খোমেনির যুগ শুরু হয়েছে, কিন্তু তাদের এজেন্ডার কি কোনো পরিবর্তন হয়েছে নাকি তারা আগের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করে যাচ্ছে? যেহেতু রেজা শাহ পাহলভি পশ্চিমাপন্থী ছিল, খোমেনি ক্ষমতায় এসে আমেরিকার বিরোধিতা শুরু করে। আর আরব বিশ্ব যেহেতু আগে থেকেই আমেরিকার বিরোধিতা করত, এজন্য তারা খোমেনিকে স্বাগত জানায়, ইসলামী বিপ্লবকে স্বাগত জানায়। এমনকি সাদ্দাম হুসাইন পর্যন্ত ইরানের বিপ্লবকে স্বাগত জানায় এবং খোমেনিকে সাপোর্ট করতে। কিন্তু ইরানের টার্গেট তো ভিন্ন। তাদের মূল উদ্দেশ্য শিয়া বিপ্লবকে বিদেশে রপ্তানি করা। এ উদ্দেশ্যে 1979 সালে গঠন করা হয় ইরান রেভলিউশনারি গার্ড, যাদের মূল কাজ হচ্ছে ইরানের বিপ্লবকে টিকিয়ে রাখা এবং বিদেশে শিয়া বিপ্লবকে রপ্তানি করা। খোমেনি তার এক বক্তব্যে বলেন যে আমরা এখানেই থেমে যাব না,
আমরা পৃথিবীর 4 কোণায় আমাদের এই বিপ্লবকে ছড়িয়ে দিব। 1980 সালে প্রেসিডেন্ট হিসেবে ইরানের ক্ষমতায় আসেন বনি সাদর। তিনি তার এক বক্তব্যে বলেন যে আমরা যদি আমাদের এই বিপ্লবকে পৃথিবীর অন্য অন্য দেশে ছড়িয়ে না দিতে পারি তাহলে আমাদের এই বিপ্লব অর্থহীন। এখন প্রশ্ন হতে পারে, এটা তো ইসলামী বিপ্লব হতে পারে, তাহলে ইসলামী বিপ্লব না বলে আপনি শিয়া বিপ্লবের কথা কেন বলছেন? চলুন তাহলে আপনাকে কিছু প্রমাণ দেওয়া যায়। ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরাক, তখন ইরাকের প্রেসিডেন্ট সুন্নি মতাবলম্বী সাদ্দাম হুসাইন। সাদ্দাম হুসাইন সহ সমগ্র আরব বিশ্ব তখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। সাদ্দাম হুসাইনকে ক্ষমতা থেকে নামিয়ে শিয়া বিপ্লব প্রতিষ্ঠা করতে ইরান কয়েকটি পলিসি হাতে নেয়। ইরাকের দক্ষিণ অঞ্চলে কুর্দিদেরকে বিদ্রোহ করতে সহায়তা করতে থাকে এবং রেভলিউশনারি গার্ডের সহায়তায় ইরাকের মধ্যে শিয়া সশস্ত্র জঙ্গি বাহিনী গঠন করা হয়, যেমন ইসলামিক সুপ্রিম কাউন্সিল এবং ইসলামিক দাওয়া কাউন্সিল। ইরানের মদতপ্রাপ্ত এসব শিয়া সংগঠনগুলি ইরাকে বসবাস করলেও তারা কাজ করত ইরানের জন্য। তারা সুন্নিদের বিভিন্ন র্যালি এবং সরকারি কর্মকর্তাদের উপরে হামলা শুরু করে। এমনকি সাদ্দাম হুসাইন যখন ইরানে হামলা করে তখন ইরাকে অবস্থিত এই সকল শিয়া নিজেদের দেশের পক্ষে যুদ্ধ না করে বরং তারা ইরানের পক্ষে যেয়ে যুদ্ধ করে। সাদ্দাম হুসাইন খোমেনির এ ধরনের কাজের বিরোধিতা করলে খোমেনি সাদ্দাম হুসাইনকে আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এবং দালাল হিসেবে প্রচার করতে থাকে। যেই সাদ্দাম হুসাইন এতদিন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে জান প্রাণ দিয়ে যুদ্ধ করে আসছে, সে নাকি ইসরায়েলের বন্ধু। হজের সময় মক্কা, মদিনা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে খোমেনির পক্ষ থেকে একটি চিঠি প্রচার করা হয়, যেই চিঠিতে সাদ্দাম হুসাইনকে ভিলেন অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এবং খোমেনিকে মুসলিম বিশ্বের একমাত্র নেতা এবং ইসরায়েল আমেরিকার একমাত্র বিরোধিতাকারী হিসেবে উল্লেখ করা হয়। এতে সাদ্দাম হুসাইন খুবই রাগান্বিত হন। যেই খোমেনি এতদিন সাদ্দাম হুসাইনকে ইসরায়েলের বন্ধু বলে আসছিল, কিন্তু সাদ্দাম হুসাইন যখন ইরানে হামলা করে তখন খোমেনি যে ইসরায়েলের সাথে হাত মিলায়, ইসরায়েলের সাথে চুক্তি করে এবং তাদের থেকে বিভিন্নভাবে অস্ত্র কেনা শুরু করে। এবং সাদ্দাম হুসাইন পারমাণবিক প্রকল্প তৈরি করেছিলেন, কিন্তু ইরানের সহায়তায় ইসরায়েল সাদ্দাম হুসাইনের পারমাণবিক প্রকল্পকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, 2003 সালে আমেরিকা যখন ইরাকে হামলা করে তখন ইরাককে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি যারা সহায়তা করেছিল আমেরিকাকে তারা হচ্ছে ইরান। সাদ্দাম হুসাইন তার এক বক্তব্যে বলেন, আমাদের প্রতিবেশী কিছু মুসলিম রাষ্ট্র তারা ইরাককে ধ্বংস করার জন্য আমেরিকাকে সহযোগিতা করছে। এবং পরবর্তীতে আমেরিকার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি এ বিষয়টি স্বীকার করেন এবং তিনি বলেন যে আমেরিকা যখন হামলা করেছিল তখন ইরান তাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। দ্বিতীয়ত, বিভিন্ন সুন্নি রাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হলে সেখানে ইরান শান্তি প্রতিষ্ঠা না করে বরং গৃহযুদ্ধের সুযোগ নিয়ে তারা তাদের বিভিন্ন প্রক্সি বাহিনী গঠন করেছে। ফলে ইরান সমর্থিত এ সকল প্রক্সি বাহিনী হাজার হাজার সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছে। যেমন উদাহরণ হিসেবে আমরা হিজবুল্লাহকে দেখতে পারি। 1975 সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়। এই সুযোগ নিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড 1982 সালে হিজবুল্লাহকে গঠন করে। 1990 সালে লেবাননের গৃহযুদ্ধ শেষ হয়। সব বাহিনীকে নিরস্ত্র করা হলেও কিন্তু হিজবুল্লাহকে নিরস্ত্র করা হয়নি। ফলে কেমন যেন লেবাননে এক রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র তৈরি হয়েছে। আপনারা চিন্তা করুন, যদি বাংলাদেশে সেনাবাহিনীর পাশাপাশি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির আলাদা আলাদা সশস্ত্র বাহিনী থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে? যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর সাথে এই সকল দলের একটি যুদ্ধ চলতে থাকবে। লেবাননের অবস্থা সেম হয়েছে। পরবর্তীতে 2011 সালে যখন সিরিয়াতে বাশার আল আসাদ সুন্নিদেরকে গণহারে হত্যা করতে থাকে, এই হিজবুল্লাহ বাশার আল আসাদের পক্ষ নিয়ে সুন্নিদের উপরে চরম জুলুম এবং নির্যাতন চালায়। লেবাননের সাধারণ জনগণ যখন হিজবুল্লাহর এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে, হিজবুল্লাহ উল্টা এই সকল সুন্নিদের উপরে কঠিনভাবে জুলুম এবং নির্যাতন চালিয়েছে। আমরা যদি ইয়ামানের দেখি তাহলে ইয়ামানেও এই অশান্তির মূলে রয়েছে ইরানের শিয়ারা। একসময় ইরানের ক্ষমতায় ছিল সুন্নি মুসলিমরা, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে ইয়ামানের হুতিরা বিভিন্ন সময় আন্দোলন করে আসে। 2011 সালে ইরানের রেভলিউশনারি গার্ড এই সকল শিয়াদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সুন্নি সরকারের বিরুদ্ধে নামিয়ে দেয়। ফলে সুন্নি সরকারকে দেশ ছাড়া করা হয়। হুতিরা এখানেই থেমে থাকেনি, বরং তারা সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইরানের সহযোগিতায় হামলা করতে থাকে। ফলে এক পর্যায়ে 2015 সালে সৌদি সরকার বাধ্য হয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নামে। এছাড়াও বাহরাইন, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান সহ আরও অন্যান্য দেশে ইরান তার সশস্ত্র প্রক্সি বাহিনী গড়ে তুলেছে।
করেছে, যেগুলি ইরানের নিরাপত্তার জন্য কল্যাণকর হলেও মধ্যপ্রাচ্যের অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের একমাত্র উদ্দেশ্য ইরানের বিপ্লব রক্ষা এবং এটিকে অন্য দেশে ছড়িয়ে দেওয়া। ইরানের এই পলিসি সাদ্দাম হুসাইন কিছুদিন পরেই বুঝতে পেরেছিলেন। ফলে সাদ্দাম হুসাইন খোমেনির বিরোধিতা করতে শুরু করেন। তার এক বক্তব্যে তিনি বলেন যে খোমেনি তার ইসলামী বিপ্লবের মুখোশের আড়ালে শিয়া মতবাদকে প্রচার করার চেষ্টা করছেন। ইখওয়ানুল মুসলিমিনের সাথে ইরানের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ এবং ইরানের বিপ্লবকে ইখওয়ানুল মুসলিমিন দীর্ঘদিন যাবৎ সাপোর্ট করে। কিন্তু ইরানের এই উদ্দেশ্য ইখওয়ানুল মুসলিমিন বুঝতে পারে 2011 সালে বাশার আল আসাদ যখন সিরিয়ার ইখওয়ানের নেতাকর্মীদের উপরে চরমভাবে জুলুম নির্যাতন করছিল, মিশরের ইখওয়ানের উপরস্থ নেতারা এসে খোমেনিকে আবেদন জানায় যাতে করে বাশার আল আসাদ ইখওয়ানের নেতাকর্মীদের উপরে জুলুম না করে। কিন্তু খোমেনি করলো উল্টা কাজ। তিনি তো বাশার আল আসাদকে নিষেধ করলেনই না, বরং বাশার আল আসাদকে সিরিয়ার ইখওয়ানের বিভিন্ন নেতাদের নাম বলে দিলেন এবং তাদের যে প্ল্যান পরিকল্পনা সেগুলো সবকিছুই বাশার আল আসাদকে বলে দেওয়া হলো। ফলে জুলুম নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। ফলে আমরা দেখতে পাই শত শত বছর শিয়াদের রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন পরিবর্তন হয়েছে, কিন্তু শিয়া এবং পার্সিয়ান সিভিলাইজেশন বাস্তবায়নের যে পরিকল্পনা সেটাই কখনো চেঞ্জ হয় না। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইরান যদি সুন্নিদের উপরে জুলুম নির্যাতন করেই থাকে এবং তারা যদি শুধুমাত্র পার্সিয়ান সিভিলাইজেশন বাস্তবায়ন করতে চায়, শিয়া মতদর্শ বাস্তবায়ন করতে চায়, তাহলে তারা কেন ফিলিস্তিনের পক্ষে কাজ করছে এবং হামাসকে সহযোগিতা করছে? কেন তারা ইসরায়েলের বিরোধিতা করছে? হ্যাঁ, এ বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব অন্য আরেকটি ভিডিওতে। আপনি যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।